আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। যুক্তরাজ্যে যেতে বাংলাদেশি পাসপোর্টধারীদের কোভিড রিপোর্ট লাগলেও লাগবে না ব্রিটিশ পাসপোর্টধারীদের। বিমান সহ 3 এয়ারলাইন্সের বৈষম্যমূলক এমন সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে অসন্তোষ। প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে 2000 গাছের চারা রোপণ করবে মহানগর আওয়ামী লীগ। চারা বিতরণ উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 2,10,000, আক্রান্ত হয়ে মারা গেছেন 2,700। সিলেট বিভাগে আরো 148 জনের শরীরে করোনা শনাক্ত, মোট আক্রান্ত 7,000। সুনামগঞ্জে 20 যাত্রী নিয়ে খাদের পানিতে বাস, প্রাণহানি ছাড়াই উদ্ধার কাজ সমাপ্ত। সিলেট এমসি কলেজের মাঠ থেকে কোরবানির পশুর হাট সরানোর দাবিতে আবারও সড়ক অবরোধ, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনকে 24 ঘন্টার আলটিমেটাম। নমুনা পরীক্ষায় আবারও করোনা পজিটিভ রিপোর্ট এসেছে আলোচিত সেই চিকিৎসক শাহ আলমের। সাজার পর আছেন কারাগারে। হবিগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে মুক্তিযোদ্ধার পুত্রবধূকে কুপিয়ে গুরুতর আহত করেছে এক বখাটে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। চলমান মহামারীকালে বৈষম্যহীন সাম্যের নতুন এক পৃথিবী গড়ার স্লোগান উঠেছে সারা বিশ্বে, কিন্তু বাংলাদেশ থেকে যুক্তরাজ্যগামী যাত্রীদের ক্ষেত্রে তৈরি করা হয়েছে পাসপোর্ট বৈষম্য। বিমান বাংলাদেশ সহ কয়েকটি এয়ারলাইন্স বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাত্রী পরিবহনে ব্রিটিশ পাসপোর্টধারীদের কোভিড পরীক্ষার প্রয়োজন নেই বলে জানিয়েছে, কিন্তু বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য কোভিড নেগেটিভ রিপোর্ট করা হয়েছে বাধ্যতামূলক। তাই একই ফ্লাইটে পরীক্ষা ছাড়া যাত্রীদের সাথে ভ্রমণ নিয়ে আতঙ্কে রয়েছেন নন কোভিড রিপোর্টধারী যাত্রীরা। এর আগে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যেতে সব যাত্রীদের কোভিড-19 নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক ছিল, কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং টার্কিশ ও কাতার এয়ারওয়েজ নতুন ঘোষণা দিয়েছে। তারা বলছে এখন থেকে ব্রিটিশ পাসপোর্টধারীদের যুক্তরাজ্য যেতে কোভিড-19 পরীক্ষা লাগবে না, কিন্তু বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীদের কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। যুক্তরাজ্যগামী যাত্রীরা বলছেন একই ফ্লাইটে বাংলাদেশি ও ব্রিটিশ পাসপোর্টধারীরা যুক্তরাজ্যে যাবেন। যাত্রীদের কেউ কোভিড পরীক্ষা করাবেন, কেউ করাবেন না। এতে করে ব্রিটিশ পাসপোর্টধারীদের কেউ করোনা আক্রান্ত থেকে থাকলে ফ্লাইটের অন্য যাত্রীরাও সংক্রমিত হওয়ার আশঙ্কায় থাকছেন। কিন্তু সবার জন্য যদি কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হতো তখন এমন ঝুঁকি থাকতো না। এয়ারলাইন্সগুলোর এমন সিদ্ধান্ত অনেকেই পাসপোর্ট বৈষম্য হিসেবেই দেখছেন। সিলেটের বিশ্বনাথের সাইফুল আলম পরিবার নিয়ে ছুটি কাটাতে দেশে এসেছিলেন। করোনা দুর্যোগে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় তিনি যুক্তরাজ্যে ফিরতে পারেননি। এখন পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় তিনি যুক্তরাজ্যে ফিরে যেতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কেটেছেন। সাইফুল আলম ক্ষোভের সাথে বলছিলেন, মহামারীও আমাদের মানসিকতার বদল ঘটাতে পারছে না। না হয় এক এক দেশের পাসপোর্টধারীদের জন্য কেন ভিন্ন ভিন্ন এমন নিয়ম হবে। সিলেটের বিয়ানীবাজারের জাহাঙ্গীর খান যুক্তরাজ্যের নাগরিকত্ব পেয়েছেন, তবে ব্রিটিশ পাসপোর্ট এখনও পাননি তিনি বলেন, যুক্তরাজ্যে ফিরতে টিকিট বুকিং দিয়েছি। ব্রিটিশ আর বাংলাদেশি পাসপোর্টধারীরা একই ফ্লাইটে যাব। এখন ব্রিটিশ পাসপোর্টধারী কেউ করোনা আক্রান্ত থাকলে আমরা যারা পরীক্ষা করিয়ে যাচ্ছি তারা কিন্তু সংক্রমণের ঝুঁকিতে পড়ছি। বিষয়টি আসলে অস্বস্তিকর। এদিকে এমিরেটস এয়ারলাইন্স আগের মতোই সব যাত্রীদের জন্য কোভিড-19 পরীক্ষা বাধ্যতামূলক রেখেছে, যার ফলে বাংলাদেশি পাসপোর্টধারী অনেকেই এখন বিমান বা অন্য এয়ারলাইন্সের টিকিট বাতিল করে এমিরেটসে যেতে ট্রাভেলসগুলোতে যোগাযোগ করছেন। এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার বলেন, ব্রিটিশ পাসপোর্টধারীদের কোভিড-19 পরীক্ষা লাগবে না, এটা আসলে ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত। তাদের পক্ষ থেকে এটা জানানো হয়। এখানে বাংলাদেশ বিমানের কিছু করার নেই। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের নির্বাহী সহসভাপতি আজহারুল কবির চৌধুরী সাজু বলেন, একই ফ্লাইটে করোনা পরীক্ষা করা ও না করা ব্যক্তিরা যাবেন। এটা নিয়ে যাত্রীদের মধ্যে অস্বস্তি কাজ করছে। অনেকেই পরিবার পরিজন নিয়েও যাবেন, সাথে বাচ্চা ও বয়স্ক ব্যক্তিরাও আছেন, ফলে তারা আতঙ্কিত। যাত্রীরা সবার জন্য একই নিয়ম করার দাবি জানাচ্ছেন। মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে 1 কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে সিলেট মহানগরীতে 2000 গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর ধোপাদিঘির পূর্বপারস্থ হাফিজ কমপ্লেক্সে
27টি ওয়ার্ডের নেতৃবৃন্দের কাছে গাছের চারাগুলো তুলে দেওয়া হয়। গাছের চারা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তিনি বলেন, গাছ আমাদের সবার জন্য খুবই উপকারী এবং জরুরি। বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশ আরও সুন্দর হবে। বর্তমানে আমাদের প্রায় 22 ভাগ জমিতে গাছপালা রয়েছে। আগামী 2030 সালের মধ্যে আমাদের 25 ভাগ জমি বৃক্ষরোপণের আওতায় নিয়ে আসতে হবে। বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। এর ফলে পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের আয় সংস্থানও হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। দেশে করোনা ভাইরাসের মৃত্যুর তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। গত 24 ঘন্টায় এ তালিকায় যুক্ত হয়েছেন আরও 41 জন। ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2709 জনে। গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে আরও 3057 জনের দেহে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এমন তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 12,149টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 12,898টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো 10,54,559টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও 3,057 জনের দেহে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 2,10,510 জনে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 12,149টি এবং পরীক্ষা হয়েছে পূর্বের নমুনা সহ 24 ঘন্টায় 12,898টি নমুনা। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 10,54,559টি নমুনা। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,057 জন। এ পর্যন্ত শনাক্ত 2,10,510 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 23.70% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.96%। আক্রান্তদের মধ্যে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 41 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 2,709 জনে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,841 জন। এতে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো 1,15,399 জনে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,841 জন। এ পর্যন্ত সুস্থ 1,15,397 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.82%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন। এ পর্যন্ত 2,709 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.29%। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় তাদের মধ্যে পুরুষ 34 জন, নারী 7 জন। নমুনা পরীক্ষার বিবেচনায় দেশে এ পর্যন্ত শনাক্তের হার 19.96% আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.82% ও মৃত্যুর হার 1.29%। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও 148 জন। নতুন শনাক্ত সহ সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 7,000-এ। মঙ্গলবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় শনাক্ত 148 জনের মধ্যে সিলেট জেলার 122 জন, সুনামগঞ্জের 14 জন, হবিগঞ্জে 11 জন ও মৌলভীবাজার জেলার 1 জন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ছিল 6,890 জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ 3,622 জন। এছাড়াও সুনামগঞ্জে 1,329 জন, হবিগঞ্জে 1,069 জন ও মৌলভীবাজারের 870 জন রয়েছেন। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন 121 জন। প্রাণহানির মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ 90 জন, সুনামগঞ্জে 13 জন, হবিগঞ্জে 8 জন এবং মৌলভীবাজার জেলায় 10 জন রয়েছেন। এখন পর্যন্ত সিলেট বিভাগে 2,855 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার 929 জন, সুনামগঞ্জের 985 জন, হবিগঞ্জের 498 জন ও মৌলভীবাজার জেলার 443 জন রয়েছেন। গত 24 ঘন্টায় বিভাগে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে আরও 50 জনকে। সুনামগঞ্জে অন্তত 20 জন যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ার পর কোনো প্রাণহানির ঘটনা ছাড়াই
উদ্ধার তৎপরতা সমাপ্ত করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকাল 9:30টায় সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জানিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান বাসটিতে অন্তত 20 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে 6 জন আহত অবস্থায় দুর্ঘটনার পরপর বেরিয়ে আসতে সক্ষম হন। এদের মধ্যে 3 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় 2 ঘন্টা উদ্ধার তৎপরতা চালানোর পর বাসের ভিতর আটকা পড়া অবস্থায় কাউকে পায়নি। সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক শফিকুল ইসলাম ভুইয়া বলেন, স্থানীয়রা আমাদের জানিয়েছিলেন বাসে 15 থেকে 20 জন যাত্রী ছিল। তাদের দেয়া তথ্য ভুল হতে পারে। আমাদের 2 ঘন্টার তৎপরতায় বাসের ভিতরে কাউকে না পেয়ে বেলা 1:30টায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়। সিলেট এমসি কলেজের মাঠ থেকে কোরবানির পশুর হাট সরানোর দাবিতে টিলাগড়ে 2 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। এ সময় রাস্তার উভয় পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেন বিক্ষোভকারীরা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবার সিলেট নগরীতে কোরবানির পশুর অস্থায়ী হাটের জন্য 3টি উন্মুক্ত স্থান ইজারা দেওয়ার উদ্যোগ নেয় সিলেট সিটি কর্পোরেশন। এই 3টি স্থানের মধ্যে ছিল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ ও এমসি কলেজের খেলার মাঠ। বিষয়টি জানার পর থেকেই আলিয়া মাদ্রাসার মাঠে পশুর হাট বসানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলনে নামেন প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে ওই মাঠটি ইজারা দেয়া থেকে সরে আসে সিটি কর্পোরেশন। এর ঠিক পরপরই এমসি কলেজ মাঠের ইজারা বাতিলের দাবিতে মাঠে নামেন শিক্ষার্থী ও ক্রীড়া সংগঠকরা। গত কয়েকদিন থেকে তারা লাগাতার নানা কর্মসূচি পালন করে আসছেন। এই ধারাবাহিকতায় মঙ্গলবার টিলাগড়ে এমসি কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা 2 ঘন্টা সড়ক অবরোধ করেন। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হলে শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান এবং তাদের সাথে আলোচনা করে অবরোধ প্রত্যাহার করান। পরে আন্দোলনকারীরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে রাস্তা ছেড়ে চলে যান। নমুনা পরীক্ষায় আবারও করোনা পজিটিভ রিপোর্ট এসেছে সিলেটের আলোচিত সেই জালিয়াত চিকিৎসক এইচ.এম. শাহ আলম সাগরের। টাকার বিনিময়ে ভুয়া করোনা সার্টিফিকেট দেওয়ার দায়ে সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। সিলেটে সরকারি হাসপাতালের চিকিৎসকদের ভুয়া পদবি ব্যবহার করে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করেই ভুয়া সার্টিফিকেট দিতেন ডাক্তার শাহ আলম। এ অভিযোগে রোববার র্যাব তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে 4 মাসের সাজা দিয়ে কারাগারে পাঠায়। আটক হওয়ার আগের দিন শনিবার ডাক্তার শাহ আলম করোনা পরীক্ষার জন্য দ্বিতীয়বার নমুনা প্রদান করেন। আর কারাগারে যাওয়ার পরের দিন সোমবার তার রিপোর্ট পজিটিভ আসে। এর আগে গত 11 জুলাই তিনি প্রথমবারের মতো নমুনা দিলে 13 জুলাই রিপোর্ট আসে পজিটিভ। এরপরও তিনি তথ্য গোপন করে 16 জুলাই পর্যন্ত চেম্বারে রোগী দেখেন। হবিগঞ্জের মাধবপুরে মুক্তিযোদ্ধার পুত্রবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে জখম করেছে এক বখাটে। এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন হামলা শিকার ওই গৃহবধূ। জাহানারা বেগম নামের ওই নারী উপজেলার দয়ারামপুর গ্রামের মোহাম্মদ সিরাজ মিয়ার স্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইসনব আলীর পুত্রবধূ। মামলায় অভিযোগ করা হয় জাহানারা বেগমের স্বামী জীবিকার তাগিদে প্রায়ই বাড়ির বাহিরে থাকেন। এ সুযোগে একই গ্রামের লিটন মিয়া তাকে কুপ্রস্তাব দিতে শুরু করে। এতে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে লিটন মিয়া শনিবার রাত 10:30টার দিকে জাহানারা বেগমকে ঘরে একা পেয়ে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। কিন্তু ওই সময় ধর্ষণে ব্যর্থ হয়ে লিটন জাহানারা বেগমকে কুপিয়ে গুরুতর আহত করে। জাহানারার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।